শিক্ষার্থীরা, আবশ্যিক বাংলার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচ্য বিষয় হিসেবে বেছে নিয়েছি তোমাদের পঠিত একটি গল্প পুঁই মাচা। এই গল্পের মধ্যে যে প্রকৃতি এবং জীবনের অবিচ্ছেদ্য রূপায়ণ ঘটেছে সে বিষয়টি আমরা দেখব আজকে। আমাদের আজকের আলোচ্য বিষয় পুঁই মাচা গল্পে প্রকৃতি এবং জীবনের অবিচ্ছেদ্য রূপায়ণ। তো শুরুতেই গল্পের বিষয় ভাবনা হিসেবে দেখে নেওয়া যাক লেখক কি হিসেবে বেছে নিয়েছেন। বিষয় ভাবনাটা কি? এই গল্পে দেখা যাবে যে নির্মম অনুশাসনে আবদ্ধ এক কুসংস্কার সমাজে যে কে বসা, বাল্য বিবাহ এবং যৌতুক প্রথা, এই বিষয়টিকে লেখক এখানে উঠিয়ে এনেছেন এই গল্পের ক্ষেত্রে। এর পাশাপাশি আর একটা বিষয় উঠে আসবে, সেটি হচ্ছে জীবন এবং প্রকৃতির যে প্রবাহমানতা। জীবন এবং প্রকৃতি যে সবসময় সামনের দিকে প্রবাহিত এবং জীবন এবং প্রকৃতি একটি আরেকটির সাথে যেন একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এই বিষয়টিও এখানে উঠে আসবে। তবে এই দুইটা বিষয়ের মধ্যে আর যে বিষয়টি গুরুত্ব পাবে সেটি হচ্ছে এক দরিদ্র পরিবারের সেই অসহায় পিতামাতা এবং সন্তান সন্ততি নিয়ে তাদের যে দিনাতিপাত, কষ্টকর যে জীবন ব্যবস্থা, সেটিও এখানে উঠে আসবে এই দুইটা বিষয়কে কেন্দ্র করে। এবার আমরা গল্পের চরিত্রগুলোর দিকে একটু দেখি। গল্পটির উল্লেখযোগ্য যে চরিত্রসমূহ সেটির মধ্যে প্রধান যে চরিত্রটি সেটি হচ্ছে খেন্তি নামের এক কিশোরী। 14-15 বছরের এক কিশোরী খেন্তি, তাকে কেন্দ্র করেই এই গল্পটি আবর্তিত হবে। তাকে কেন্দ্র করেই অন্যান্য যে চরিত্র আছে সেগুলো বিকশিত হয়ে উঠবে। খেন্তির বাবা সম্পর্কে প্রথমে বলে নেওয়া যায়। সহায়রী চাটুর্যে এক দরিদ্র অসহায় পিতা, বলতে গেলে বেকার, মাছ ধরে আর রস খেয়ে সে তার জীবন কাটিয়ে দেয়, সংসারের প্রতি অনেকটা উদাসীন। তবে এই সহায়রী চাটুর্যে মেয়েকে খুব ভালোবাসে আর স্ত্রীকে সে অতিমাত্রায় ভয় পায়, এমনটাই লেখক দেখিয়েছেন। কারণ নীতি নৈতিকতা, কঠোরতা এবং কোমলতা, মায়া মমতায় যে অপূর্ব সমন্বয়, সেটা আমরা লক্ষ্য করেছি তার স্ত্রীর মধ্যে। তার স্ত্রী অন্নপূর্ণা। এই সহায়রীর যে স্ত্রী অন্নপূর্ণা, সে একেবারে একজন শাশ্বত জননীর প্রতিমূর্তি। আমাদের চিরায়ত বাংলার যে যেমন ধরনের জননী সাধারণত হয়ে থাকে, শাসনের সোহাগে সে একেবারে যেন চিরায়ত বাঙালি নারী, আদর্শ স্ত্রী এবং মমতাময়ী মায়ের প্রতীক এই অন্নপূর্ণা। সেদিক থেকেই বিচার করলে দেখা যায় যে সহায়রী চাটুর্যে তার নিজের অকর্মণ্য আচরণের কারণে অনেকটাই অন্নপূর্ণার উপরে নির্ভরশীল সংসার পরিচালনার ক্ষেত্রে, এবং সে তাকে ভয়ও পায় বটে। আগে বলছিলাম খেন্তি আমাদের এই গল্পের সবচেয়ে উল্লেখযোগ্য এবং চরিত্র, এবং বলতে গেলে প্রধান চরিত্র বলা যায়। তো তাকে কেন্দ্র করে যেহেতু গল্পটা আবর্তিত হয়েছে, সেজন্য তার কথাটাই এই গল্পে ঘুরে ফিরে বেশি আসবে। সহায়রী চাটুর্যের বড় মেয়ে সে, এবং বয়স তার 14 থেকে 15 বছর। 14 থেকে 15 বছর। তোমরা হৈমন্তী গল্প পড়েছ কিংবা অপরিচিতা গল্প পড়েছ, সেখানে একটা জিনিস লক্ষ্য করেছ যে রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে দেখিয়েছেন যে তাদের বয়সও কিন্তু এই খেন্তির মতোই ছিল, 14-15 কিংবা এই কাছাকাছি বয়স ছিল, এবং সমাজে তারা অনেকটা নিগৃহীত হয়েছে তাদের এই বয়সের কারণে। তাদের বয়সটা কেন এই নিগৃহীত হচ্ছে এই বয়সে? কারণ এই বয়সেও তাদের বিয়ে হয়নি। তখনকার সমাজে একটা কুসংস্কার ছিল যে যদি কোনো মেয়ের 12-13 বছর পার হয়ে যায়, তাহলে ধরে নেওয়া হয় যে এই মেয়েটি
যে বিয়ের বয়স সেটা পার হয়ে গেছে এবং সে আসলে কলঙ্কিত। সমাজ তাকে আসলে কলঙ্কের চোখে তার দিকে তাকাতো, যে সে আসলে কলঙ্কিত নারী, এমনভাবেই তার দিকে তাকাতো। অথচ আমরা যদি একটু এখন সুস্থিরভাবে চিন্তা করি তাহলে এটুকু উপলব্ধি করতে পারি যে 13-14 বছরের একটা মেয়ের কখনো বিয়ের উপযুক্ত মানসিকতা গড়ে ওঠে না। কিন্তু সেই সময়ে সেই সমাজ ব্যবস্থায় এটাই ছিল খুব স্বাভাবিক একটা ঘটনা। বাবা মারাও এটাকে হয়তো সমাজপতিদের চাপে, সমাজের চাপে অবলীলায় নির্দ্বিধায় মেনে নিতে বাধ্য হতো। তবে এই খেন্তির ক্ষেত্রেই ঘটেছে আরেকটু অন্যরকম ঘটনা। খেন্তির বাবা যেহেতু ব্রাহ্মণ পরিবারের সন্তান, তাকে সমাজপতি, এই গল্পের এক সমাজপতির নাম আমরা পেয়েছি কালীময় চৌধুরী। এই কালীময় চৌধুরী তার চণ্ডী মণ্ডপে ডেকে সহহরি চাটুর্যকে জানিয়ে দিয়েছে একেবারে স্পষ্টভাবে যে মেয়েকে বিয়ে দিতে হলে অবশ্যই স্বঘরে বিয়ে দিতে হবে, মানে নিজের জাতে, সেই জাতে বিয়ে দিতে হবে। মানে জাতপাত প্রথার যে বিষয়টি ছিল, জাতিভেদ, এই জাতভেদ এটি কিন্তু এই গল্পে আমরা দেখেছি যে খুব চরম আকার ধারণ করেছে। তার মানে চরমভাবে উঠে এসেছে ওই সমাজের চিত্রটাই। খেন্তির বাবা মা শেষ পর্যন্ত বিয়ে দিতে বাধ্য হয়েছে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে। কিন্তু 1 বছর যেতে না যেতেই এই খেন্তির সেই বর মৃত্যুবরণ করেছে। তখন আমাদের খেন্তির আশীর্বাদ হয়েছিল। আবার তবে নতুন করে আরেকটা ঘটনা হয়েছিল, সেই আগের বরটি মৃত্যু হওয়ার কারণে সমাজপতির আগে এই যে কালীময় চৌধুরী গ্রামের একজন সমাজপতি, তো সে কি করছে, মণিগা নামের এক গ্রাম আছে, সেই গ্রামের শ্রীমন্ত মজুমদারের কাছ থেকে সে কিছু টাকা পয়সা নিয়েছিল, এমনটাই মানুষ জানে। তো এই শ্রীমন্ত যে মজুমদার, সেই তার ছেলের সঙ্গেই কালীময় চৌধুরী খেন্তির বিয়ে ঠিক করেছে। কিন্তু আশীর্বাদও হয়েছে। অথচ আবার এটা দেখা গেল যে শেষ পর্যন্ত এই শ্রীমন্ত মজুমদারের যে ছেলে, সে অপকর্মের জন্য তার নিজের গ্রামে মানুষের কাছে মারধর খেয়েছে। তো স্বাভাবিকভাবেই দেখা গেল যে সহহরি চাটুর্যের পিতা এমন অপকর্মকারী কোনো ছেলের সঙ্গে তার নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হলেন না। সেদিক থেকে কালীময় চৌধুরী আমাদের সহহরি চাটুর্যকে অনেকটা একঘরে করে দেওয়ার একটা বন্দোবস্ত করেছে। যে আশীর্বাদ হয়ে গেছে, মানে উচ্ছগোগো বলে, আশীর্বাদ হয়ে যাওয়া কোনো মেয়ের যদি বিয়ে ঠিক মতো না হয় তাহলে তাকে বলে উচ্ছগোগো, মানে উচ্ছন্ন গেছে। এমন মেয়ে যদি কারো ঘরে থাকে তাহলে তাকে একঘরে করে দেওয়া হবে, মানে সহহরি চাটুর্যকে একঘরে করে দেওয়া হবে, এমন একটা ঘোষণা দিয়েছে। কিন্তু সহহরি চাটুর্য এই বিষয়টাকে একেবারে আমলে নেয় না, সে একেবারে এই দিকটাতে উদাসীন। তো কালীময় চৌধুরী যখন এমন ঘোষণা দিয়েছে, তখন শেষ পর্যন্ত সহহরি চাটুর্যে বাধ্য হয়ে নিজের এক আত্মীয়ার মাধ্যমে এমন এক বরের সন্ধান পেয়েছে, তার বয়স আবার ঠিক 40-এর কাছাকাছি। খেন্তির স্বামী, যার সাথে তার বিয়ে হয়েছিল পরবর্তীতে, এই চুন এবং ইটের ব্যবসায়ী, বয়স তার 40-এর কম হবে না। এই খেন্তির স্বামী, সেও আসলে প্রকৃত পক্ষে মানে স্ত্রীর যে মর্যাদা দেওয়া দরকার সেটাও সে খেন্তিকে ঠিকমতো দেয়নি, বরং সে তার স্ত্রীকে শ্বশুর শাশুড়ির হাতে যেন, মানে তার নিজের বাবা মায়ের কাছে যেন তুলে দিয়েছে যৌতুকের মানে আদায়ের একটা হাতিয়ার হিসেবে। এই গল্পে আরো কিছু চরিত্র আমরা দেখেছিলাম, যে পটি, রাধি, খেন্তির 2 বোন, বিষ্ণু সরকার সহহরি চাটুর্যের একজন প্রতিবেশী। সহহরি চাটুর্য সবসময় যার সাথে আলাপ করত এবং খেন্তির বিষয়ে তার মধ্যে যে মর্মবেদনা আছে সেটিও এখানে উঠে এসেছে। এই ছিল তো মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের
এই গল্পের উল্লেখযোগ্য চরিত্র। এবার দেখা যাক এই চরিত্রগুলোর আলোকে যে গল্পটি রচিত হয়েছে সেখানে শেষ পর্যন্ত খেন্তির মৃত্যু ঘটেছে, খেন্তির মর্মান্তিক মৃত্যু। এই মৃত্যুর জন্য আসলে দায়ী কে, এই প্রশ্ন যদি করি তাহলে আমাদের শুরুতে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো যে কুসংস্কারাচ্ছন্ন এক সমাজ ব্যবস্থা। খেন্তি মারা গেছিল বসন্ত রোগে আক্রান্ত হয়ে। এটা আপাত অর্থে সমাজের কাছে মনে হয়েছে যে খেন্তি বসন্ত রোগে মারা গেছে, কিন্তু গল্পকার দেখিয়েছেন যে বসন্ত রোগী আসলে খেন্তির মৃত্যুর জন্য দায়ী না, বরং তার প্রতি যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের কারণে শেষ পর্যন্ত সে মৃত্যুর দিকে ধাবিত হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা তার জন্য সবচেয়ে বড় দায়ী, খেন্তির এই মৃত্যুর জন্য। সমাজপতিদের অনুশাসনও এখানে কম দায়ী নয়। সমাজপতিরা খেন্তির বাবাকে একঘরে করে দেওয়ার একটা ঘোষণা দিয়েছিল, আমরা এমনটা দেখেছিলাম এই গল্পের ক্ষেত্রে, যে খেন্তির আশীর্বাদ হয়েছে, কিন্তু সে আশীর্বাদ হওয়া সে পাত্র অপকর্মের দায়ে তার নিজের গ্রামে যেহেতু মানুষের কাছে মার খেয়েছে, তখন তার পিতা, ওই যে পিতা, খেন্তির পিতা কিন্তু এই ছেলের সাথে আর বিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তো সেজন্য সমাজপতিরা শেষ পর্যন্ত তাকে একঘরে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যৌতুক প্রথাও খেন্তির মর্মান্তিক পরিণতির জন্য দায়ী কিছুটা, কারণ ওই সমাজে যৌতুক প্রথাটা যেহেতু এমনভাবে জেঁকে বসেছিল যে 250 টাকা প্রদান করতে হবে খেন্তির বাবাকে যৌতুক হিসেবে, কিন্তু সব টাকা সে আসলে পরিশোধ করতে পারে নাই। আর না পারার কারণে শ্বশুর বাড়ির লোকজন খেন্তিকে নানা সময়ে নানাভাবে নির্যাতন করেছে, খেন্তির বাবার সাথেও পর্যন্ত তাকে আসতে দেয়নি। এখানে তাই পিতামাতার অসহায়তা লক্ষ্য করা গেছে। পিতামাতা আসলে অসহায় হয়ে পড়েছে যে এমন এক সমাজে যেখানে মেয়েকে বিয়ে দেওয়ার পরে নিজের মেয়ে একেবারেই যেন পর হয়ে গেছে, মেয়েকে চাইলেও আর পিতামাতা নিজের কাছে আনতে পারছেন না। সমাজ ব্যবস্থাটাই এমন অবস্থায় ধারণ করেছিল যে পণের টাকা শোধ করতে পারে না বলে পিতামাতা জোর গলায় বলতে পারে না যে মেয়েকে তার নিজের বাড়িতে একটু এনে আদর যত্নে কিছুদিন রাখবে, এমনটাও তারা করতে পারে না। এখানে তারা আসলে অসহায় হয়ে পড়েছে। আর সর্বোপরি ওই যে শ্বশুর বাড়ির নির্যাতনের কথা আমরা যেমনটা বলছিলাম, যে শ্বশুর শাশুড়ির মানসিক নির্যাতনে আমাদের খেন্তি যেন কিছুটা মর্মাহত হয়ে উঠছিল, এবং শেষ পর্যন্ত একসময় বসন্ত রোগে সে আক্রান্ত হয়ে পড়ল। আর বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পরে তাকে পাঠিয়ে দেওয়া হলো খেন্তির বাবার এক দুঃসম্পর্কের বোনের বাড়িতে, সেখানেই তার মৃত্যু ঘটল। আর এখানে আরও একটা জিনিস আমরা দেখেছিলাম যে খেন্তি যখন অসুস্থ ঠিক সেই সময় তার শ্বশুর শাশুড়ি সেই গহনাগুলো খুলে নিয়েছে, সোনার গহনাগুলো তারা রেখে দিয়েছে, খুলে নিয়েছে, এবং খেন্তির বাবার সেই দুঃসম্পর্কের যে বোন, সেই বোনের বাড়িতেই খেন্তির মৃত্যু ঘটেছে বিনা চিকিৎসায়। অথচ তারা এই শ্বশুর শাশুড়ি খেন্তির বাবা মাকে একটু খবর পর্যন্ত দেয়নি, নীরবে নিভৃতেই সে মৃত্যুর কোলে ধরে পড়েছে। এবার দেখি গল্পটার নামকরণ। গল্পের নামকরণ আমরা জেনেছি যে পুঁই মাচা। এখন কেন এই গল্পটির নামকরণ পুঁই মাচা হয়েছে? আমরা আগেই বলছিলাম গল্পটির বিষয় ভাবনার মধ্যে দুইটা বিষয় উঠে এসেছে, যৌতুক প্রথা, বাল্যবিবাহ এবং কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা, সবকিছুই তো আছে। এর পাশাপাশি আর একটা বিষয় আছে জীবন এবং প্রকৃতির যে প্রবাহমানতা, সেটিও এই গল্পে লক্ষ্য করেছি। সেই পুঁই শাকের বেড়ে ওঠাকে কেন্দ্র করে একটা রুগ্ন, যেহেতু আমরা জেনেছিলাম গল্পের ক্ষেত্রে যে খেন্তি পুঁই শাক খুব ভালোবাসত, তো পুঁই শাক তার খুব পছন্দের ছিল, যে কারণে আমরা গল্পের শুরুর দিকে দেখেছিলাম যে
গয়া বুড়ির কাছ থেকে কিছু যে চিংড়ি আর রায় কাকার কাছ থেকে সে কিছুটা পুঁইশাক নিয়ে এসেছিল রান্না করে খাওয়ানোর জন্য। তার মায়ের কাছে যখন নিয়ে আসলো তখন তার মা রেগে এইগুলো ফেলে দিয়েছিল, কিন্তু সেগুলোই আবার তার মা একসময় রান্না করেছে, মেয়েরকে ভালোবেসেই সে রান্নাটা করেছিল। এটা দেখে খেন্তির চোখ বড় বড় হয়ে উঠেছিল আনন্দে উচ্ছ্বাসে। এই পুঁইশাক প্রিয় খেন্তির হাতে লাগানো সেই পুঁই মাচার পল্লবিত হয়ে ওঠা এই গল্পটির মধ্যে উঠে এসেছে। সেই পল্লবিত পুঁই মাচার মধ্য দিয়ে বসন্ত রোগে মারা যাওয়া খেন্তির স্মৃতি বহন এবং পৌষ সংক্রান্তির রাতে পুঁই মাছের সামনে 2 মেয়েকে নিয়ে অন্নপূর্ণার স্মৃতি কাতরাটা। এখানে একটা জিনিস লক্ষণীয় যে গল্পের পারতে পরতে এই পুঁই মাচার বা পুঁই শাকের স্মৃতি বা পুঁই শাকের স্মৃতি বহন করার ব্যাপারটি রয়ে উঠেছে, থেকে গেছে। তো সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে পুঁই শাক এই গল্পের বেশ প্রভাব বিস্তার করেছে। পুঁই শাক শাখা প্রশাখা বিস্তার করে যখন সামনের দিকে এগিয়ে গেছে তখন আসলে খেন্তি আর এই পৃথিবীতে নেই, কিন্তু খেন্তির স্মৃতি রয়ে গেছে এই পুঁই মাছের মধ্য দিয়ে। পুঁই মাছাও যেমন পল্লবিত হয়ে উঠেছে সামনের দিকে, শাখা প্রশাখা মিলে সামনের দিকে ধাবমান, ঠিক তেমনিভাবে এই খেন্তিও যেন তার আর 2 বোনের মাধ্যমে কিংবা তার মায়ের স্মৃতির মাধ্যমে চিরসজীব হয়ে উঠেছে। তার মানে জীবন এবং প্রকৃতি যেন সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। সেদিক থেকেই এই গল্পের নামকরণটি করেছেন পুঁই মাচা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত রাখছি। আগামীতে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি সমাপ্ত করছি।